মাত্র 10 দিনের মধ্যে বদলে গেল সুপ্রিম কোর্টের রায়। আমি এ ধরনের ভিডিও এই চ্যানেলে সাধারণত বানাই না, কিন্তু আজকে ভারতবর্ষের ইতিহাসে এমন এক নজিরবিহীন কাণ্ড ঘটলো যা কিন্তু নিঃসন্দেহে ঐতিহাসিক। 11ই আগস্ট 2025 সুপ্রিম কোর্ট রাস্তার কুকুরদের নিয়ে একটি নির্দিষ্ট রায় দিয়েছিলেন। এই রায়ের পর গোটা দেশ জুড়ে কিন্তু আন্দোলন শুরু হয়। আমরা সেই আন্দোলনের ছিটে ফোটা আভাস কলকাতাতেও দেখি। একাধিক টলিউডের চরিত্ররা, একাধিক সাধারণ মানুষ রাস্তায় সেই জাজমেন্টের বিপক্ষে কিন্তু আন্দোলন করতে শুরু করে। এবং 11ই আগস্ট 2025-এর সেই রায় আজকের দিনে দাঁড়িয়ে এসে আমরা দেখলাম অনেকটাই কিন্তু বদলে ফেলা হলো। এবং আমার মনে হয় এই ধরনের ঘটনা এর আগে ভারতের ইতিহাসে খুব কম হয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। রায়তে কি বলা হলো, ঠিক কোন কোন জায়গা বদলানো হলো এবং এর সামাজিক ইম্প্যাক্টটা কি হতে পারে, সবকিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটু পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আসল ঘটনাটা কিন্তু ঘটে দিল্লির এনসিআর, যেখানে একদল মানুষ আদালতে মামলা করেন এই বলে যে রাস্তায় এত কুকুরের সংখ্যা বেড়ে গেছে, যার ফলে তাদের শিশু কিংবা তাদের যে সন্তান আছে তারা কিন্তু কুকুরের কামড়ের শিকার হচ্ছেন এবং এই পুরো বিষয়টা কমার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। এক কথায় তারা রাস্তার এই কুকুরদের আচরণে এবং দাপটে রীতিমতো তাদের জীবন মানে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে তাদের জীবন পড়েছে। এবার এই মামলাটি সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায়। 11ই আগস্ট 2025 সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস জে.ভি. পারদিওয়ালা এবং আর মাধবন তারা একটি রায় আমাদের সামনে রাখেন। তারা বলেন 8 সপ্তাহের মধ্যে দিল্লি এনসিআর এর যত কুকুর আছে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখতে হবে, কারণ এইভাবে রাস্তায় ঘোরাফেরা হলে সত্যি সাধারণ মানুষের সমস্যা, এবং তাদেরকে একটি শেল্টার হাউসে পাকাপাকিভাবে রাখার ব্যবস্থা করতে হবে, নির্দিষ্ট সময় খাবার দিতে হবে এবং কুকুরদের সেখানে খুব যত্ন করেই রাখা হোক। কিন্তু কোনো অবস্থাতেই রাস্তায় এই ধরনের বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবার একদল মানুষের মনে হয়েছে এই যে জাজমেন্ট তা হলো আনসাইন্টিফিক। কেন আনসাইন্টিফিক? কারণ একই জায়গায় যদি অনেক কুকুরকে আটক করে রাখা হয় তাহলে কিন্তু এখানে মাস কিলিং অফ ডগস হতে পারে, অর্থাৎ অনেক কুকুর কিন্তু মারাও যেতে পারেন। কারণ রাস্তার কুকুরদের যে চরিত্র, অ্যাডাপ্টেবিলিটি, যে পাওয়ার, তা দেখবেন খোলামেলা ভাবে ঘোরাফেরা করছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ফলে হঠাৎ করে আপনি তাদের কারাগারে বন্দি করে দিচ্ছেন, সেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। অনেকগুলো যুক্তির মধ্যে এই যুক্তিটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলে আমারও কিছু ক্ষেত্রে মনে হয়েছিল। এরপরে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি 14ই আগস্ট 2025 একটি স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করেন এবং তিনি ঠিক করেন যেহেতু এই রায়ের বিপক্ষে বিভিন্ন জায়গায় জনমত গড়ে উঠেছে, প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তাই এই মামলাকে নতুন করে আরেকবার শোনা হবে। এবং তিনি 3 সদস্যের একটি ডিভিশন বেঞ্চ গঠন করেন, যেখানে জাস্টিস বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এন.ভি. আজাজারিয়া আছেন। এই 3জনকে নিয়ে একটি বিচারপতিদের ডিভিশন বেঞ্চ গঠন হয়। সেখানে কিন্তু এই মামলাটা 14ই আগস্ট থেকে নতুন করে শুনানি শুরু হয়েছে। এবার সমস্যাগুলো কি কি একটু বোঝার চেষ্টা করুন আপনারা। এনসিআর, দিল্লি এনসিআর অর্থাৎ গাজিয়াবাদকে কেন্দ্র করে যে অঞ্চল দিল্লির আছে, সেখানে প্রায় 3 থেকে 5 লক্ষ পথ কুকুর আছে। এবার 5 লক্ষ পথ কুকুরকে 8 সপ্তাহের মধ্যে ধরাটাই হলো সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি 8 সপ্তাহের মধ্যে একটি শেল্টার হাউসকে তৈরিও করা যায় এবং সেখানে যদি 5 লক্ষর কাছাকাছি কুকুরকে রাখাও হয়, তাহলে প্রতিদিন এদেরকে নির্দিষ্ট হারে যদি খাদ্য অভ্যাস খাবার দিতে হয়, তাহলে সরকারের প্রায় কয়েকশো কোটি টাকা বছরে ক্ষতি হবে, যা সরকার কিন্তু এফোর্ড করতে পারবে না এবং বা সরকার চাইবে না অতিরিক্ত খরচ হিসাবে এই খরচটাকে বিয়ার করতে। সরকার ম্যাক্সিমাম কি করতে পারে, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পারে। ফলে সব মহলে কিন্তু এই রায়টাকে নিয়ে বিভিন্ন মত কিন্তু আমাদের সামনে আসে।
পাশাপাশি অ্যানিমেল লাভার্স গ্রুপ, স্পেশালি মেটা, তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করে এবং তারা বলে এই রায়কে কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এটা আনসাইন্টিফিক। শুধুমাত্র পথের কুকুরকে আমরা এইভাবে কারাগারে বন্দি করতে পারি না, এবং ওভার ক্রাউডিং হতে পারে, এবং ওভার ক্রাউডিং এর ফলে কিছু কুকুর মারাও যেতে পারেন। এমনকি তারা দাবি করে যে অ্যানিমেল কন্ট্রোল রুল 2012 সেই অনুযায়ী কোনোভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া এখানে সম্ভব হচ্ছে না। ফলে সব মিলিয়ে একটা বিতর্কিত একটা ঘটনা কিন্তু আজকে আদালতের দোরগোড়ায় কিন্তু পৌঁছে দেয়, এবং সেই বিতর্কটা কিন্তু তৈরি হয় সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করেই। কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? কারণ একটা ঘটনা বিতর্কের সৃষ্টি এর আগে করেনি, রায়টা প্রকাশ পাওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হলো। দেখুন, সুপ্রিম কোর্টের বহু রায় আমাদের হয়তো মনের মতো হয় না, কিন্তু আমরা সেটা নিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু আমাদের সমালোচনার জন্য সুপ্রিম কোর্ট নতুন করে একটি বেঞ্চ গঠন করে সেই পার্টিকুলার মামলাটা নতুন করে শুনানি শুরু করেছেন, এই নজির কিন্তু ভারতের ইতিহাসে খুব কম আছে। হাতে গোনা কয়েকটা কেস আছে, আমি বিভিন্ন জায়গায় স্টাডি করছিলাম, কিন্তু এই কেসটি কিন্তু অত্যন্ত নজিরবিহীন। এই কেসের পর কিছু প্রশ্নচিহ্ন আমি তুলতে চাই, আপনারা কমেন্টে জানাবেন আমার প্রশ্নগুলো কতটা ঠিক কতটা ভুল। যাই হোক, এবার বিষয়গুলো আজকে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো এবং আজকে বিচারপতিরা কি রায় দিলেন। দেখুন, আজকে এই যে ওভার ক্রাউডিং একটা প্লেসে যদি কুকুরদেরও রাখা হয়, তারা যে মারা যেতে পারে, সেই পার্টিকুলার বিষয়টা কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। এবং আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এই সকল কুকুরকে পার্মানেন্টলি আটকে রাখা যাবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট শেল্টার হাউস তৈরি করে 5 লক্ষ কুকুরকে আপনি ঢুকিয়ে দিলেন 8 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে, সেটা কিন্তু আর করা যাবে না। কি করতে হবে? সেখানে বলা হয়েছে প্রতিটি কুকুরকে অ্যান্টি র্যাবিস ইমিউনেশন করতে হবে এবং স্টেরিলাইজেশন করতে হবে, অর্থাৎ এদেরকে টিকাকরণ করতে হবে, যেন এদের ভিতরে কোনো জীবাণু না বাধা বাঁধে, এবং কোনোভাবে যেন এরা শারীরিকভাবে অসুস্থ না হয়ে যায়। এমনকি এরা যদি কোনো সাধারণ মানুষকে বা সাধারণ ছোট ছোট শিশুদেরও কামড়ায়, তারা যেন কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা সরকারকে দেখতে হবে। অর্থাৎ প্রথম রায়টা বুঝতে পারলেন, রায়ের প্রথম পয়েন্ট যে কোনোভাবেই এদেরকে আর আটক করে রাখা যাবে না, এদেরকে অ্যান্টি র্যাবিস ইমিউনেশন এবং স্টেরিলাইজেশন করে আবার সেই জায়গাতেই কিন্তু ছেড়ে দিতে হবে। পেটা ইন্ডিয়া, অর্থাৎ যারা এর বিপক্ষে, ওই রায়ের বিপক্ষে আদালতে মামলা করেছিলেন, তারা কিন্তু একটা উল্লেখযোগ্য কথা শুনানিতে বলেছেন। তারা বলেছেন এই যে কুকুরদের ধরা হচ্ছে, এদের কিন্তু একটা নির্দিষ্ট সীমানা থাকে। আপনি যদি একটি কুকুরকে হঠাৎ করে সেই জায়গা থেকে সরিয়ে দেন, সেটা যেমন ওই কুকুরের পক্ষেও অস্বস্তিকর এবং জীবনহানি ঘটাতে পারে, ঠিক সেরকম ভাবে ওই ভ্যাকিউম প্লেসে অন্য জায়গা থেকেও কিন্তু কুকুর চলে আসতে পারে। ফলে আপনি যদি ভাবেন এটার একটা পার্মানেন্ট সলিউশনই হলো 5 লক্ষ কুকুরকে আটকে রাখবেন, সেটা কিন্তু নয়। ফলে আজকে কোর্ট অত্যন্ত একটা ব্যালেন্সড একটা জাজমেন্ট দিয়েছে বলে আমার মনে হচ্ছে, যেখানে বলা হয়েছে এদেরকে আটকে রাখতে হবে না, কিন্তু এদেরকে ভ্যাকসিনেট করতে হবে, অ্যান্টি র্যাবিস ইমিউনেশন ইনজেকশন দিতে হবে এবং স্টেরিলাইজেশন করতে হবে। কিন্তু এদের মধ্যে যদি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের কোনো কুকুর থাকে, দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে সমস্যাটা শুরু হয়েছিল, যে কিছু জনের দাবি ছিল তাদের সন্তানদেরও এই কুকুরগুলো কামড়াচ্ছে, রাস্তায় কুকুর বেশি হয়ে গেছে, মানুষ কম, ঠিক সেই জায়গাটাও কোর্ট কিন্তু একটা সমাধান সূত্র আমাদের সামনে নিয়ে এসছে। সেখানে বলা হচ্ছে যদি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের কোনো কুকুর থাকে, তাহলে কিন্তু তাদেরকে রাস্তায় খোলা আকাশে ছেড়ে দেওয়া যাবে না, তাদের জন্য আপনারা সেফ হোমের ব্যবস্থা করতে পারেন। দ্বিতীয় যে পয়েন্ট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই পয়েন্ট নিয়ে বিতর্ক হবে নাকি আমি জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে আমি দেখছিলাম, সেখানে বলা হয়েছে পাবলিক স্ট্রিটে যেখানে সেখানে কুকুরকে খাবার দেওয়া যাবে না। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই আপনার বাড়ির বাইরে কুকুরকে ডেকে খাওয়াতে পারবেন না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের বলে দিই, এই যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আজকে প্রকাশিত হয়েছে, তা কিন্তু শুধুমাত্র দিল্লি এনসিআর এর জন্য হয়নি, গোটা দেশের বিভিন্ন রাজ্যতেও এই যে রুল, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেরকমই কিন্তু মনে করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেখানে বলা হয়েছে রাস্তায় যেখানে সেখানে খাবার দেওয়া এদেরকে যাবে না, পাড়ায় পাড়ায় নির্দিষ্ট হারে
ফুড সেন্টার তৈরি করতে হবে। অর্থাৎ সেই ফুড সেন্টারে আপনি খাবার দিতে পারবেন, যেখানে কুকুররা আসবে, কুকুররা খেয়ে কুকুরের মতো চলে যাবে। অর্থাৎ রাস্তায় যেখানে সেখানে যে খাবারটা দিচ্ছেন সেটা কিন্তু বন্ধ করতে হবে। ফিডিং এরিয়া সরকারকে তৈরি করতে হবে। কাকে কি নির্দেশ দিয়েছে সেটাও আমি বিস্তারিত আপনাদের বলবো। পাশাপাশি এখানে বলা হয়েছে অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুল 2023, সেই অনুযায়ী এদেরকে একটি নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে, কোনোভাবে সেই বার্থ কন্ট্রোল রুলকে ভায়োলেট করা যাবে না। আজকে দীর্ঘক্ষণ ধরে এই অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুল 2023 নিয়ে আলোচনা হলো, যেখানে বলা হয়েছে এই পুরো প্রসেসটাই করতে হবে এবিসি ড্রাইভের রুল অনুযায়ী। দ্বিতীয়ত ফিডিং পয়েন্ট করতে হবে এবং ডেইলি বেসিসে সরকারের নির্দিষ্ট অংশকে, মিউনিসিপ্যালিটিকে এখানে ধরে নিচ্ছি আমি, রেকর্ড রাখতে হবে যে কত কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়েছে, কত কুকুরকে আটক করা হয়েছে, কত কুকুরকে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক বিশাল কর্মযজ্ঞ। এটা কিন্তু এক দুদিনের বিষয় নয়, 5 লক্ষ। আমি যদি দিল্লি এনসিআর এর কথাটা বলি তাহলেই এই সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 5 লক্ষ। ফলে 5 লক্ষ কুকুরকে ভ্যাকসিনেটেড করতে হবে একটি মিউনিসিপ্যালিটির একটা নির্দিষ্ট অঞ্চলকে। এটা ডেলি বেসিসে এদেরকে রেকর্ড রাখতে হবে এবং রেকর্ডকে সাবমিটও করতে হবে। পাশাপাশি এখানে রেসিডেন্ট ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় কোনোভাবে খাবার দেওয়া যাবে না আজকের পর থেকে। আপনাদের দায়িত্ব ফিডিং পয়েন্ট তৈরি করা এবং সরকার যখন কুকুরকে কেন্দ্র করে কোনো কার্যকলাপ করবে কোনোভাবে যেন বাধা দেওয়া না হয়। অর্থাৎ সাপও মরলো এবং লাঠিটাও ভাঙলো না। এই জাজমেন্টটা দেখে অন্তত আমার মনে হয়েছে ব্যালেন্সড একটি জাজমেন্ট। ইতিহাসে এই প্রথমবার, সম্ভবত এই রকম প্রথমবার 10 দিনের মধ্যে এরকম জাজমেন্ট, রায় চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র সাধারণ মানুষের বিক্ষোভ আন্দোলনের ফলে। এবার যে প্রশ্নগুলো উঠতে পারে, প্রশ্নগুলো হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুধুমাত্র আন্দোলন করেই কি রায় চেঞ্জ করা যায়? দেখুন, আমার এই প্রশ্নের সঙ্গে আপনি সহমত নাও হতে পারেন। যদি তাই হয় তাহলে আমাদের রাজ্যে কত আন্দোলন শেষ 2 বছরে হয়েছে? আমরা কি আন্দোলন করে কোনো রায় বদলাতে পেরেছি? আমাদের রাজ্যে 26,000 বেকার ছেলে মেয়েদের চাকরি চলে গেছে। কে যোগ্য কে অযোগ্য এই তালিকায় রাজ্য সরকার আদালতে পৌঁছে দেয়নি, কিন্তু এখানেও কিন্তু বেনিফিট অফ ডাউট কোনোভাবেই যোগ্য ক্যান্ডিডেটরা পায়নি, যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে ঝড় জল বৃষ্টিতে। তাদেরকে নিয়ে কিন্তু কোনো রকম সহমর্মিতা আমাদের এই বিচার ব্যবস্থা দেখায়নি। যাই হোক, বিতর্ক যদি বাড়াতে চাই বিতর্ক বাড়বে। আমি যে ঘটনাগুলো আপনাদের সামনে বললাম, যে রায়টি আজকে বললাম, সে বিষয়ে আপনাদের কি মত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।